যে ক্যামব্রিজ 20 বইটা বেরিয়েছে, ক্যামব্রিজ 20 একদম নতুন আপডেট ভার্সন। তো এটা নিয়ে কখনো কি ঘেটেছেন বা বসেছেন? দেখেন, নতুন বই কেন আনে? তারা অনেক কিছু চেঞ্জ করে, আপডেট করে। তো দেখেন যে আপনি যারা আসলে রিসেন্ট এক্সাম দিবেন বা সামনে এক্সাম দিবেন, তাদের কিন্তু 20টা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ধাঁচেরই প্রশ্ন কিন্তু আপনাদের আসবে। ঠিক আছে, আগেরগুলা মনে করেন যে ওটা লাগবে, বাট ওইখান থেকে কিছু না কিছু ছোট ছোট পরিবর্তন কিন্তু এখানে তারা করেছে। এই ধাঁচেরই প্রশ্ন কিন্তু আপনাকে করবে, এইভাবে আপনাকে মানে ফলো করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো বুঝতে হবে। 20 কেন আসলো? কারণ তারা নতুন কিছু আপডেট মানে 1900 রাখতে পারতো, কারণ তারা সামনের এক্সামগুলো এই ধাঁচেরই দিবে। ঠিক আছে, এই প্যাটার্নে দিবে। সো এই হচ্ছে পরিবর্তন, এটা আপনাকে ফলো করতে হবে, নতুন আপডেটে থাকতে হবে আপনাকে। তো আপনি কি করলেন? কালকে কিছু করলেন না, আজকে কিছু করলেন না, এমনি আইএলসের কথাই আমি বলছি। আপনি কবে করবেন, কবে শুরু করবেন? কোনো গাইডলাইন নেই, কোনো রুটিন নেই। এই যে একটা ভিডিও দেখেন আর একটা দেখেন না, যেটা সামনে আসে সেটা দেখেন, কোনো মানে ধারাবাহিকতা নেই, কোনো প্লে লিস্ট দেখেন না। মানে সামনে যেটা আসলো একটা ক্লিক করলেন, ভালো লাগলো, কমেন্টস করলেন, চলে গেলেন। এভাবে করলে তো হবে না। স্ক্রল করতে থাকতেছেন, আপনার তো আসলে শত্রু হচ্ছে আপনার ফোন। ঠিক আছে, আপনি কত ঘন্টা স্ক্রিন টাইম দিচ্ছেন আর কত ঘন্টা পড়তেছেন, আপনি একটু নিজেকে প্রশ্ন করেন। আপনার শত্রু আপনি নিজেই। ঠিক আছে, আপনি আপনার নিজের ক্ষতি করছেন, অজান্তেই ক্ষতি করছেন। আপনার হাতে যে ডিভাইসটা আছে এটা আপনি ভালো কাজে লাগান। আপনি শুধু ইউটিউবের জন্য এটা ফলো করেন, এটা ক্লাস দেখার জন্য অনেক ভালো, উপকারী। ঠিক আছে, যেগুলো শেখার জন্য আপনি যত ব্যবহার করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইগুলো আপনি ফেসবুকে স্ক্রল করে করে বিভিন্ন দেশে, বাংলাদেশে তো ঘটনার অভাব নেই, বিভিন্ন একদিন পর আর একটা মনে করেন যে এক একটা বিষয় ট্রেন্ডিংয়ে আসে, সে ট্রেন্ডিংয়ে মেতে থাকেন। ঠিক আছে, এই বিষয়গুলো তো আপনাদের ফলো করা চলবে না, কারণ আপনাদের একটা উদ্দেশ্য আছে, আপনার একটা মানে লাইফের একটা গোল আছে। দুনিয়া যেভাবে চলছে সেভাবে আপনি গা ভাসায় দিয়ে না, আপনি একটু স্রোতের বিপরীতে হাঁটেন। সবাই যেখানে মজা মাস্তি করছে আপনিও একদিন করতে পারবেন, সময় আসলে সব হবে। আপনার জীবনটা আপনি গড়বেন অন্য লেভেলে। ঠিক আছে, আপনি এখন যা আছেন তার চেয়ে অনেক বেশি ভাবতে হবে, গভীরে ভাবতে হবে। এজন্য একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু সময় দিতে হবে। আপনি ফেসবুকে ডুবে না থেকে আপনি ইউটিউবে সময় দেন, ভালো হবে। ক্লাস দেখেন, করেন, কিন্তু পাশাপাশি পড়তেও হবে। শুধু আমি সারাদিন ইউটিউবে দেখলাম ভিডিও ক্লাস হবে না, প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস না করলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। দেখেন, আপনার দিকে সবাই তাকিয়ে আছে, আপনার পরিবার, আপনার বাবা মা, ভাই বোন, মানে বোন জামাই, অনেকে তো আমাকে এইটাও বলতেছে বোন জামাই প্রেশার দিচ্ছে যে তাকে নিয়ে যাবে বিদেশ, কিন্তু আপনি করতে পারছেন না কেন? কারণ আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি আইএলটিএসে ভালো না বা ইংলিশে ভালো না। তাহলে সুযোগ যদি আসে সেটা আপনি কাজে লাগাবেন না? আপনি খেতে না পারলে আপনাকে কেউ ভাত তুলে দিবে না। আপনার টাকাই সব, বুঝছেন? টাকা ছাড়া আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনাকে একটা জিনিসই ফোকাস করতে হবে যে আমাকে ইনকাম করতে হবে। সেটা এনি হাউ। আপনি যেহেতু বাইরের দেশে যেতে পারবেন, আপনার লাইফটা খুব সুন্দর হবে। একবার দেখেন, যে বিদেশ গেছে সে আজ পর্যন্ত না খেয়ে থাকেনি, বরঞ্চ সে দেশে বাড়ি বানিয়েছে, ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে, আপনার জমি করেছে, আবার আত্মীয় স্বজনদেরকেও কিন্তু হেল্প করছে। তো আপনিও সেটা পারবেন। ঠিক আছে, মানে টাকা না থাকলে আবার আপনাকে কেউই দাম দিবে না। আর আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, এর স্বাদ আপনি তখনই পাবেন যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে আগে আমাকে মানুষ কিভাবে দেখতো, এখন কিভাবে দেখছে। আপনি যখন হাতে ভিসাটা পাবেন না, তখনই আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। মানুষ যা চায় তাই পায়, যে যেটা চায় সে সেটাই পায়। আপনি বিদেশের লাইনে হাঁটতেছেন, আপনি বিদেশ চলে যাবেন। যে বিজনেস করতে চায় সে বিজনেস করতে পারে, যে ভালো চাকরি করতে চায় যে আমি বিসিএসে ফার্স্ট হবো, সে বিসিএসে ফার্স্ট হয়। ঠিক আছে, আর যে কিছুই চায় না সে কিছুই পায় না। সে বাপদাদারটা খেয়ে বসেই ওইখানেই ফুরিয়ে ফেলে। আপনি তো অযোগ্য সন্তান হতে চাচ্ছেন না, আপনি তো যোগ্য সন্তান, আপনি যোগ্য বাবা, যোগ্য মাতা, এইগুলো হতে চাচ্ছেন, তাই না? আপনার ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আপনি একটু কষ্ট করেন, দেখবেন যে তাদের লাইফটা একদম সেটেল হয়ে যাবে, সাথে সাথে নিজেরটাও হবে। সো ভালো কিছু পেতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। মানে আপনার হতাশ হবেন না, কখনোই হতাশ হবেন না, লেগে থাকুন, কৌশল প্রয়োগ করুন। যারা দুর্বল একটু কৌশলে, মনে করেন যারা একটু ইংলিশে দুর্বল, একটু কৌশল খাটানোর চেষ্টা করুন। এটা অলওয়েজ যে আপনাকে ইংলিশে একদম মাস্টার হতে হবে এমন কিছু না। আপনাকে ভালো একটা ব্যান্ড স্কোর আনতে হবে, 6.5, 7.5, 8 হলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনাকে তো 9-9 পাওয়া লাগছে না। আমরা বাঙালিদের সবাই অলস বলে, বাট আমি এটা মনে করি না যে আমরা অলস, কারণ আমরা সঠিক জায়গা পাই না, ওইভাবে পরিশ্রম করি না। আপনিও যদি বাইরের দেশে যান, আপনি কি পরিশ্রম করবেন না? অবশ্যই করবেন। আপনাকে তো মানে এমনি এমনি কেউ মনে করেন যে টাকা পয়সা দিবে না বা ইনকাম এমনি এমনি আপনার ব্যাংকে আসবে না, তাই না? আপনাকে কিছু করতে হবে। আর আপনি কিন্তু ওইটা করতে রাজি, ওইটা করতে রাজি দেখেই কিন্তু আপনি বাইরের দেশে যেতে চাচ্ছেন। এমন না যে আমি শুয়ে বসে ওইখানে গিয়ে শুয়ে বসে কাটাবো না।
আপনি ওখানে পরিশ্রম করে ইনকাম করবেন, কিন্তু ওইখানে অনেক সুযোগ বেশি। ওই সুযোগ পেলে আমি একটা ভালো জীবন পাবো, ভালো একটা স্যালারি পাবো, এর বিনিময়ে আমি ভালো একটা পরিশ্রম দিতে পারি। বাট এই দেশে সেই একই পরিশ্রম করে মানে আমার শ্রমের মূল্য কিন্তু সেইভাবে পাচ্ছি না, তাই না? অনেকে পাচ্ছি, অনেকে খুব গুটি কয়েক, বাট মেজরিটি পার্সেন্ট যদি আমি বলি, তারা কিন্তু পাচ্ছে না। আমি একটা কথাই বোঝাতে চাচ্ছি যে আপনি অলস না, আপনার ভেতরে সেই সম্ভাবনা আছে, আপনিও কাজ করবেন যদি আপনাকে সঠিক পরিশ্রমের মূল্য দেওয়া হয়। তো আপনি সেটাই মনে করেন যে আপনি ভবিষ্যতের ওই কথা বা ওই স্বপ্নটা দেখেই আপনি নিজে নিজে কষ্ট করেন, ঠিক আছে? এই পরিশ্রমটা করেন, দেখবেন যে মানুষ যেটা চায় সেটাই পায়। তো আমি আর বেশি কথা বলবো না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখেন, আজকে আমি ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলবো। এটা একদম মনে করেন যে অনেকের আসলে এটা প্যাচ লাগে, ডিসিশন নিতে পারে না যে কখন ট্রু দিবেন, কখন ফলস, কখন নট গিভেন। আমি একদম ইজি করে দিব, সবচেয়ে সহজ এবং এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, এবং ক্যামব্রিজ 20 থেকেও বোঝাবো আপনাদের, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখবেন, প্র্যাকটিক্যালি আমি করে দেখাচ্ছি। আশা করি এরপরে ট্রু ফলস নট গিভেন আর কখনো সমস্যা হবে না। তাহলে আমি স্টেপ বাই স্টেপ একদম ধরে ধরে আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ট্রু ফলস নট গিভেনটা আপনারা সলভ করবেন। তার আগে আমি বলি যে এই ট্রুটা দেখতে পাচ্ছেন না, এটা আমার কাছে মনে হচ্ছে ট্র্যাপ। ট্রু মানে হচ্ছে ট্র্যাপ, ফলস মানে ফলস, নট গিভেন মানে হচ্ছে ভুয়া, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। কেন বলছি? কারণ দেখেন যে আপনি প্রথমেই একটা বিষয় তারা বলে রাখে, দেখেন তারা কি বলতেছে যে ট্রু মানে কি, তারপরে ফলস মানে কি, নট গিভেন মানে কি, মানে আপনি কখন কোন অ্যান্সার দিবেন তারা বলে দিচ্ছে। তাদের এত দরদ উতলাই উঠছে যে আপনাকে এটা ফাঁস করে দিচ্ছে, রিভিল করে দিচ্ছে। দেখেন এইখানেই কিন্তু আপনাকে মিসগাইড করা হয়। এই ট্রু ফলস নট গিভেন আপনারা মনে করেন যে এইভাবেই আর কি অ্যান্সারটা হবে, আসলে না। দেখেন ট্রু মানে কি, আমি এতটুকু এগ্রি করছি যে স্টেটমেন্ট মানে কোয়েশ্চেনের সঙ্গে যদি ইনফরমেশন মানে প্যাসেজের তথ্য যদি মিল থাকে, এগ্রি করে, তাহলে ট্রু দিব। আচ্ছা মানলাম, আচ্ছা এটা আমি মানলাম, মেনে নিলাম, ঠিক আছে, এভাবে হয়। ফলস কখন হয়? ফলস মানে মিথ্যা কখন দিবেন আপনি? যে স্টেটমেন্টের সঙ্গে মানে কোয়েশ্চেনের সঙ্গে যদি প্যাসেজের তথ্য বা ইনফরমেশনটা কন্ট্রাডিক্ট করে, মানে সাংঘর্ষিক করে বা বিপরীত বোঝায়, ঠিক আছে? মানে পজিটিভ নেগেটিভ এরকমও হতে পারে, মানে বিপরীত বোঝাতে হবে, সাংঘর্ষিক হতে হবে, তখনই আপনি একমাত্র ফলস দিতে পারবেন। আচ্ছা, আর নট গিভেন আপনি কখন দিবেন? বলা হচ্ছে যে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। এই যে এখানে একটা মিসগাইড আমাকে করা হচ্ছে। আমাকে কি মিসগাইড করা হচ্ছে? এখানে বলা হচ্ছে নো ইনফরমেশন অন দিস। নট গিভেন মানে হচ্ছে ওই বিষয়ে কোনো ইনফরমেশন থাকবে না, মানে স্টেটমেন্টের কোনো তথ্য প্যাসেজে থাকবে না। আসলে এটা কিন্তু একদম ভুয়া। আমি এটা কেন বলছি? কারণ দেখেন যে আপনার স্টেটমেন্ট নট গিভেন এমনও হতে পারে একবারেই তথ্য না থাকতে পারে, এটা ঠিক আছে। আরও একটা তথ্য এরা অ্যাড করেনি, সেটা হলো কিছু তথ্য মিল থাকবে, কিছু তথ্য থাকবে না। মানে স্টেটমেন্টের সব তথ্যই আপনি পাচ্ছেন, কিন্তু কোনো একটা তথ্য যদি মিসিং থাকে তাহলেও নট গিভেন, ঠিক আছে? আর এইভাবেই কিন্তু নট গিভেনটা বেশি দেয় তারা। তো আপনি নট গিভেনের তথ্য প্যাসেজে পাবেন, কিন্তু এইখানে যেটা পড়ে মনে হচ্ছে যে একেবারেই থাকবে না, নট গিভেনের তথ্য একেবারেই থাকবে না, দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। তাহলে কথাটা এইখানেই গলদ আছে। তো নট গিভেন নিয়ে এই জন্যই আসলে অনেকেই প্যাচে পড়ে যান যে আমি কখন নট গিভেন দিব, নট গিভেনের অ্যান্সারটা আমি কিভাবে দিব। আপনারা আসলে ওই ডিসিশন নিতে পারেন না, ঠিক আছে? তো আমি বলে রাখছি যে নট গিভেন মানে একেবারেই ইনফরমেশন থাকবে না, এটা কিন্তু ভুল। কিছু তথ্য মিল থাকতে পারে, আর কিছু তথ্য মিল থাকলে আপনারা হয়তো ট্রু বা ফলসের দিকে অগ্রসর হবেন না। এটা নট গিভেনও হতে পারে, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি কিছু বাংলা বাক্য দিয়ে, তারপরে আমি এটা সলভ করে দিব, ওকে? তাহলে বাংলা কিছু উদাহরণ যদি আমি দিই, আপনারা আমার সঙ্গে সঙ্গে এটা গেস করার চেষ্টা করবেন যে অ্যান্সারটা কি হতে পারে, ঠিক আছে? তো আমরা তো জানি যে মিলে গেলে ট্রু, না মিললে ফলস, আর যদি ওই বিষয়ে কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে নট গিভেন। এই মানে এই সাধারণ যেই রুলসটা আছে সেটার উপরে আমরা বেস করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, ওকে? দেখেন, তো আমি প্রথমে যে কোয়েশ্চেনটা করবো, প্রথমে আমাদের তো স্টেটমেন্ট পড়তে হয়, তারপরে আমাদের প্যাসেজটা পড়তে হয়। তাহলে আমি প্রথমে স্টেটমেন্টটা পড়ি। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট যে রহিমের একমাত্র কন্যার নাম ফারজানা। এটা কি? এটা হলো আমাদের একটা স্টেটমেন্ট, মানে একটা কোয়েশ্চেন। তাহলে রহিমের একমাত্র কন্যার নাম ফারজানা। আর যদি প্যাসেজে আপনি গিয়ে দেখেন যে রহিমের কন্যার নাম ফারজানা, তাহলে আপনি অ্যান্সার কি দিবেন? আপনি একটু চিন্তা করেন যে আপনি অ্যান্সার কি দিতেন এখানে। যে রহিমের একমাত্র কন্যার নাম ফারজানা আপনি কোয়েশ্চেনে পড়লেন, আর প্যাসেজে পড়লেন যে রহিমের কন্যার নাম ফারজানা, তাহলে আপনি কি অ্যান্সার দিতেন দেখেন। তাহলে এইখানে কিন্তু অ্যান্সারটা হবে নট গিভেন, নট গিভেন হবে, ঠিক আছে? এই নট গিভেন কেন হলো? আচ্ছা, সেটা আমি একটু বুঝিয়া বলি। বিষয়টা হচ্ছে যে রহিমের একমাত্র কন্যার নাম ফারজানা বলেছে, আর এখানে বলছে রহিমের কন্যার নাম ফারজানা। এখন ফারজানা কি একমাত্র সন্তান কিনা সেটা কিন্তু প্যাসেজে ক্লিয়ার করতেছে না। তার আরও সন্তান থাকতে পারে বা না থাকতে পারে, সে কি একমাত্র কিনা সেটা কিন্তু ক্লিয়ার হলো না। আর স্টেটমেন্টে মানে এক্স্যাক্টলি বলতেছে সে তার একমাত্র কন্যা।
তাহলে একমাত্র কন্যা এক জিনিস আর শুধু কন্যা আরেক জিনিস, ঠিক আছে? তো তার আরও ভাই বোন আছে কিনা সেটা ক্লিয়ার না, বাট সে যে একমাত্র কিনা সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না। তার মানে এটা কি হবে, এই বিষয়ে কোনো তথ্য আমি প্যাসেজে পেলাম না, মানে একমাত্র কন্যা কিনা এই কথাটা আমি প্যাসেজে পেলাম না, যার কারণে এটা কি হবে, নট গিভেন হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। তাহলে এটা নট গিভেন দিলাম। এরপরে যেটা আছে সেটা হলো, দেখেন স্টেটমেন্টটা আমরা আগে পড়ব। আফজাল সাহেব 40 বছর ধরে ব্যবসায়ী। আফজাল সাহেব কি 40 বছর ধরে ব্যবসায়ী, আর যদি প্যাসেজে থাকে আফজাল সাহেবের বয়স 40, তাহলে আপনি কি দিবেন অ্যান্সার? আচ্ছা একটু চিন্তা করেন যে আফজাল সাহেব 40 বছর ধরে ব্যবসায়ী একটা কথা, আর একটা প্যাসেজ হলো আফজাল সাহেবের বয়স 40, তাহলে আপনি অ্যান্সার কি দিবেন? এখনও যদি না ভাবতে পারেন তাহলে কিন্তু মনে করতে হবে যে আপনি একটু দুর্বল আছেন। ঠিক আছে, দেখেন আফজাল সাহেব 40 বছর ধরে ব্যবসায়ী, এখানে এটা বলেছে, স্টেটমেন্টে সরাসরি সোজা কথা বলে। ঠিক আছে, আর এইখানে প্যাসেজে পেলাম কি তার বয়স 40, তাহলে এটা কি হবে, অবশ্যই এটাও কিন্তু নট গিভেন হবে। ঠিক আছে, কারণ স্টেটমেন্টে যা বলেছে যে তার 40 বছর ধরে ব্যবসায়ী, কিন্তু তার এখানে ব্যবসার কথা না বলে তার বয়সের কথা বলছে। ঠিক আছে, তার মানে অন্য কথা বলেছে, এখানে বিপরীত কিছু বোঝাচ্ছে না, আবার মনে করেন যে কথাটা মিলছেও না, তার মানে কি অন্য কথা বোঝাচ্ছে। এখানে পেশার কথা বলেছে, সে একজন ব্যবসায়ী, কত বছর ধরে, 40 বছর ধরে। এখন আমি এটাই বোঝাতে চাচ্ছি, দেখেন নট গিভেনে কি কি মিল আছে, 40 বছরের কথা মিল আছে, আফজাল সাহেবের কথাও মিল আছে, তাই না? তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে নট গিভেন মানে যে একেবারেই তথ্য থাকবে না, না, নট গিভেন মানে তথ্য থাকতে পারে কিন্তু ওই বিষয়ে তথ্য নেই। যেমন এটা পেশা নিয়ে তথ্য দিচ্ছে, আর এখানে বয়স নিয়ে তথ্য দিচ্ছে, তার বয়স তো জানতে চাওয়া হয়নি, তার জানতে চাওয়া হচ্ছে তার পেশাগত বয়স কত। ঠিক আছে, যার কারণে এটা কি হবে, নট গিভেন হবে। এখানে অনেকেই বলবে যে এটা তো ফলস হওয়ার কথা, কারণ কথা তো আসলে এখানে ব্যবসায়ী, আর এখানে তো বয়সের কথা বলছে, কথা তো মিলছে না, তাই না? অনেকে এটা মনে করতে পারে, বাট দেখেন এখানে যেটা চেয়েছে আপনার, এটা হলো পেশাগত তথ্য চেয়েছে, আর এখানে বয়সের তথ্য দিচ্ছে, তার মানে একদমই ভিন্ন কথা, মানে এই পেশা নিয়ে কোনো তথ্যই দিচ্ছে না। এখন ফলস কখন হতো আমি বলি, যদি এখানে 40 বছর ধরে ব্যবসায়ী বলেছে, আর এখানে যদি 40 বছর ধরে চাকুরিজীবী, 40 বছর ধরে সে চাকরি করে, এই কথাটা বলতো, তার মানে কি তখন কথাটা কন্ট্রাডিক্ট হতো, মানে বিপরীত বোঝাতো। তাহলে দেখেন যে এইখানে একটা বিষয় হচ্ছে, পেশাগত তথ্যই যদি এখানে দিত কিন্তু অন্যভাবে বা ভিন্নভাবে, তখন আপনি কিন্তু ফলস দিতে পারতেন, কারণ পেশাগত তথ্যই ভিন্ন, চেঞ্জ হয়ে যেত, তাই না? আর এই কারণটা অনেকে ধরতে পারেন না, যার কারণে ট্রু ফলস নট গিভেনে কিন্তু মানে অহরহ ভুল হয়। ঠিক আছে, এখনও আপনারা মানতে পারছেন না যে এইটা আসলে মানে বিপরীত না, বিপরীত শব্দ শব্দ হচ্ছে অন্য কিছু, বিপরীত শব্দ হচ্ছে একই বিষয়ে তথ্যগুলো পরিবর্তন হবে। ঠিক আছে, আর এখানে একই বিষয়ে কিন্তু তথ্য পরিবর্তন হয়নি, তাই না? যেমন এখানে আপনার এটাও হতো যে এখানে যদি আপনার 40 বছর ধরে ব্যবসায়ী বলেছে, আবার এখানে যদি বলতো 30 বছর ধরে ব্যবসায়ী, তাহলেও কিন্তু ফলস হতো, কারণ তখন তথ্যটা আপনি স্পষ্ট চেঞ্জ দেখতে পারবেন, কিন্তু তারা এমনভাবে সাজিয়ে রাখবে অনেক সময় এটা ধরা যাবে না। ঠিক আছে, তাহলে আমি একটা বিষয় বলছি, ফলস আপনি ততক্ষণ দেবেন না যতক্ষণ না এটা বিপরীত হয়। ঠিক আছে, বিপরীত হতে হবে, মূল মিনিংটা কন্ট্রাডিক্ট করতে হবে। ওকে, এরপরে দেখেন যে স্টেটমেন্ট আর একটা পড়বো, আপনারাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। রহিম চাচা 50 কেজি চাউলের বস্তা 6 তলায় উঠাতে অক্ষম। খেয়াল করবেন, রহিম চাচা 50 কেজি চাউলের বস্তা 6 তলায় উঠাতে অক্ষম। প্যাসেজে বলা হচ্ছে রহিম চাচার 50 কেজি চাউলের বস্তা 6 তলায় উঠাতে কষ্ট হবে। তাহলে আপনি পড়ে গেলেন এই বিষয়টা, আর প্যাসেজে এইটা পেলেন, আপনি কি দিবেন? একটু ভাবেন, একটু আমাকে পজ করে আপনারা ভাবতে পারেন যে আপনি কি দিবেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন এইখানে অ্যান্সারটা হবে হচ্ছে ফলস। ফলস কেন ফলস হবে আমি একটু বলি, এটা ফলস হবে কেন। আপনি ফলস হলে শুধু অ্যান্সারে এফ লিখে দিলেই হবে। ওকে, তাহলে দেখেন যে এইখানে সব কথাই তো মিল আছে, এখন এটা বলছে অক্ষম, আর এখানে কষ্ট হবে, তাহলে অক্ষম আর কষ্ট হবে, এই দুইটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন। তো কষ্ট হবে মানে কি, সে উঠাতে পারবে, সে পারছে, তাই না, পারবে, কিন্তু কষ্ট হবে, সে 6 তলা উঠাতে পারবে কিন্তু কষ্ট হবে, মানে সে পারছে। আর উঠাতে অক্ষম মানে কি, সে একেবারেই পারছে না, তাহলে এখানে না আসতেছে আর এখানে হ্যাঁ আসতেছে, তাহলে হ্যাঁ এবং না দুইটা কি বিপরীত না? যদি বিপরীত হয় তাহলে আপনি কি দিবেন? অবশ্যই সূত্র অনুযায়ী কি দিবেন? ফলস দিবেন। যদি কন্ট্রাডিক্ট করে আমি ফলস দিব। সব কথাই মিল আছে, জাস্ট একটা জায়গায় গিয়ে কি হয়েছে, কন্ট্রাডিক্ট হয়েছে। আবার এইটা যদি না ধরতে পারেন যে না আপনি কষ্ট আর অক্ষম তো সেম মনে করতেছেন,
আপাত দৃষ্টিতে সেম মনে হতে পারে অনেকের, তখন তো ট্রু দিয়ে দিবেন, তাই না? এই যে বিষয়গুলো কিন্তু আপনারা ভুল করেন। সো দেখবেন যে এই যে তথ্যগুলো, এই ওয়ার্ডগুলো আসলে বিপরীত নাকি সিনোনিম, এই বিষয়গুলো খেয়াল করবেন। আচ্ছা, তাহলে ফলস বুঝতে পেরেছেন যে বেশিরভাগই তথ্য মিল থাকে, একটা জায়গায় গিয়ে কনফ্লিক্ট করে, এটা হলো ফলস। এরপরে দেখেন আরেকটা, যে করিম একজন পরিশ্রমী কৃষক, স্টেটমেন্টে আছে করিম একজন পরিশ্রমী কৃষক। এখন দেখেন করিম দৈনিক ভোর 5টায় উঠে গোসল করে না খেয়ে ধান খেতে কাজ করতে চলে যায়, তাহলে এটা কি হবে আপনি বলেন? করিম একজন পরিশ্রমী কৃষক, আর এখানে বলছে করিম দৈনিক ভোর 5টায় উঠে গোসল করে না খেয়ে ধান খেতে কাজ করতে চলে যায়, তাহলে অ্যান্সারটা কি দিবেন? ট্রু, ফলস নাকি নট গিভেন? তো অনেকেই মনে করতে পারেন যে নট গিভেন হবে, কারণ নট গিভেন তো তথ্য নেই, এই তথ্যগুলো তো আমি এখানে পাচ্ছি না। না, এখানে মূল মিনিংটা দেখেন, যে এখানে সে বলেছে যে করিম একজন পরিশ্রমী কৃষক, আর যে সকাল 5টায় উঠে গোসল না করে গোসল করে না খেয়ে যদি চলে যায়, ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন? সে না খেয়ে চলে যাচ্ছে, মানে সে কঠোর পরিশ্রমী। আর এটা কি হবে, এই কথাটা মিল আছে, তাই না? এই কথাটাই কিন্তু এখানে আমরা বিদ্যমান পাচ্ছি, যার কারণে এটা ট্রু হবে, কারণ কথাটা কোনো কনফ্লিক্ট নেই, বিপরীত কোনো তথ্য পাচ্ছি না, আবার সব তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে, একটু বিস্তারিত দেওয়া আছে। তার মানে এইভাবে হলে আপনি কি দিবেন? ট্রু দিবেন। ওকে, আচ্ছা। এরপরে দেখেন এটা কি, এটা আসলে আপনি ট্রুটা বুঝতেই পারবেন। ট্রু হচ্ছে অনেক কথাগুলো একটু বিস্তারিতভাবে বলে, আপনার স্টেটমেন্ট তথ্য একটু শর্ট করে প্যাসেজে অনেক বিস্তারিতভাবে বলবে, ঠিক আছে? অনেক সময় মনে হতে পারে যে এই তথ্য তো এখানে নেই, তাই ট্রু এবং নট গিভেনের ভিতরে আবার একটু সমস্যা হয়ে যায় আপনাদের। আচ্ছা, এরপরে দেখেন যে করিম দৈনিক ভোর 5টায় উঠে গোসল করে না খেয়ে ধান খেতে কাজ করতে চলে যায়। আমি একই ধরনের একটা উদাহরণ এখানে দিচ্ছি, এটাও খেয়াল করবেন। তারপর প্যাসেজে বলা হচ্ছে করিম দৈনিক ভোরে উঠে না খেয়ে ধান খেতে কাজ করতে চলে যায়, তাহলে কি দিবেন? এটা কি দিবেন বলেন? স্টেটমেন্টটা হলো করিম দৈনিক ভোর 5টায় উঠে গোসল করে না খেয়ে ধান খেতে কাজ করতে চলে যায়, আর করিম দৈনিক ভোরে উঠে না খেয়ে খেতে কাজ করতে চলে যায়, ধান খেতে। ওকে, তাহলে এটা কি দিবেন? আপনার অ্যান্সারটা কি হবে আমি একটু মানে জানতে চাচ্ছি, আপনারা মনে মনে বলেন যে এটা কি দিতে পারেন বা আপনারা কি দিতেন। তো দেখেন এটা কিন্তু হবে নট গিভেন, কারণ নট গিভেনে আমি কি বলেছি, একটু আগে বলেছি আপনাদের যে নট গিভেন হচ্ছে স্টেটমেন্টের কোনো তথ্য যদি প্যাসেজে না খুঁজে পান, কারণ স্টেটমেন্ট হলো সবসময় এক কথা বলে, মানে একদম জোর দিয়ে বলে, প্রত্যেকটা ওয়ার্ডে জোর দেয়। যেমন করিম দৈনিক ভোর 5টায় ওঠে, ঠিক আছে, গোসল করে না খেয়ে ধান খেতে চলে যাচ্ছে, আর প্যাসেজে বলতেছে যে করিম দৈনিক ভোর 5টায় ওঠে না খেয়ে ধান খেতে কাজ করতে চলে যায়। তাহলে যদি আপনি দ্রুত দিতে চান অ্যান্সার, তাহলে আপনি হয়তো ট্রু দিয়ে দিবেন যে সব কথাই তো মিল আছে, কিন্তু দেখেন এখানে গোসল করার তথ্যটা কিন্তু প্যাসেজে নেই। আর স্টেটমেন্টের কোনো তথ্য যদি গোপন থাকে বা ওটা বলা না থাকে, তখনই আপনি নট গিভেন দিবেন, তাহলে এটা কি হবে? নট গিভেন। আচ্ছা, আমি একটু শর্টলি বোঝানোর চেষ্টা করলাম বাংলা বাক্যের সাহায্যে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কি হবে এটা। এখন আমরা সরাসরি ক্যামব্রিজ প্যাসেজে চলে যাব, একটু ধৈর্য ধরবেন, আমি টোটাল বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, আপনারা এরপর থেকে ট্রু ফলস নট গিভেন মানে সব কিছু ক্লিয়ার করতে পারবেন। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে কি করব, ইয়েটা পড়বো, ভেঙে ভেঙে একটু স্টেটমেন্টটা পড়ে নিই। স্টেটমেন্টটা বোঝাটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের স্টেটমেন্টগুলো একটু খেয়াল করেন, যে এখানে কি বলা হচ্ছে, দ্য আইস ট্রান্সপোর্টেশন বিজনেস মেড সাম বস্টন শিপ ওনার্স ভেরি ওয়েলদি ইন আর্লি 80s। তাহলে দেখেন এখানে যেই কথাটা বলা হচ্ছে, যে একটা সাল বলেছে আর্লি 80s, মানে 80s-এর শুরুর দিকে, ঠিক আছে, 18 শতকের শুরুর দিকে কি হয়েছিল, বস্টন শিপ ওনার্সটা ভেরি ওয়েলদি হয়ে গিয়েছিল, কিসের জন্য? দ্য আইস ট্রান্সপোর্টেশন বিজনেস এর কারণে। তাহলে আইস ট্রান্সপোর্টেশন বিজনেসের কারণে বস্টন শিপ ওনাররা, মানে যেই বস্টন শিপের মালিকেরা কি হয়েছিল, খুব সম্পদশালী হয়েছিল আর্লি 80s-এ। তাহলে এই কথাটা আসলে কোথায় তারা ইয়ে করতে পারে, চেঞ্জ করতে পারে, বা সিনোনিম রাখতে পারে, বা সিনোনিম থাকলে তো সবই আসলে মিল থাকবে, কোথায় চেঞ্জ করতে পারে সেটা আপনি মাথায় রাখবেন। এখন দেখেন যতক্ষণ না আমরা প্যাসেজ পড়তেছি এই কথাটা কিন্তু ট্রু, যতক্ষণ না প্যাসেজ পড়তেছি, কারণ আপাতত তারা এই কথাটাই বলতেছে। আমরা জানি যে বস্টন শিপ ওনাররা ওয়েলদি হয়ে গিয়েছিল, তো যদি এই কথাটা যদি বিপরীতভাবে বোঝায়, তাহলে অবশ্যই ওয়েলদি থাকবে না, তারা তাদের আরও ফকির বানিয়েছিল বা গরিব বানিয়েছিল, এই কথা বলতে পারে, তখন আমি ফলস দিব। যদি কথাটা মিল থাকে, না ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তাহলে ট্রু হবে। আর যদি এরকম কোনো তো কথাই না থাকে যে তাদের ওয়েলদি তৈরি করেনি, বা ট্রান্সপোর্টেশন বিজনেসের কথা বলা হয়েছে কিন্তু
তারা ওয়েলদি হয়নি, তখন কি হবে? তখন নট গিভেন হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা ইজিলি খুঁজে পাবো কোথায়? বস্টন শিপ ওনারের কথা, ওইখানে চলে যাব, আর্লি 80s, দেখেন এইখানে চলে যাচ্ছি। আমি এত কিছু পড়লাম না, কোথায় আমার চোখ চলে গেল 1800 সালে, কারণ সালগুলো একদম ইজি বের করা। তো শিপ ওনার্স ফ্রম বস্টন ইউএসএ, ওকে, বস্টন ইউএসএ শিপ ওনারের কথা বলা হচ্ছে, ওকে। আচ্ছা, তো এখানে যে তাদের ওয়েলদি তো মানে বানিয়েছিল, এই যে বস্টন ওনারা যে ওয়েলদি হয়েছিল বা সম্পদশালী হয়েছিল আইস ট্রান্সপোর্টেশন বিজনেসের কারণে, এরকম কোনো তথ্য আসলে আমরা এখানে খুঁজে পাচ্ছি না। ওকে, যার কারণে কি দিব, এটা আমি চোখ বন্ধ করে কি দিব, নট গিভেন দিতে পারি। ওকে, তাহলে এটা আমি নট গিভেন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন যে এটা কিন্তু সিরিয়ালভাবে আমরা পাবো, একটার পর একটা আমরা পেতে থাকবো। ওকে, সো এরপর দেখেন যে এ ডিসঅ্যাডভান্টেজ, একটা কি অসুবিধা অফ ফ্রিজিং প্রসেস। ফ্রিজিং প্রসেসের একটা অসুবিধা হচ্ছে যে এটা অস্ট্রেলিয়াতে আবিষ্কার হয়েছিল ফ্রিজিং প্রসেসটা, এবং এটা কি, এটা এফেক্ট করে টেস্ট অফ দ্য ফুড। তাহলে এখানে বলতেছে যে ফ্রিজিং প্রসেস যেটা কিনা অস্ট্রেলিয়াতে ইনভেন্টেড হয়েছিল, আবিষ্কার হয়েছিল, এর একটা অসুবিধা কি, অসুবিধা হচ্ছে এটা ফুডকে এফেক্টেড করে বা টেস্টটাকে এফেক্ট করে। এফেক্ট করে মানে কি, টেস্টকে ব্যাঘাত ঘটায়, মানে টেস্টটা নষ্ট করে ফেলে। তাহলে এরকম যদি কোনো তথ্য আমি খুঁজে পাই যে আসলেই টেস্টটাকে নষ্ট করে ফেলতেছে, তাহলে ট্রু হবে। যদি টেস্টটাকে নষ্ট না করে, মানে টেস্টটা নষ্ট হচ্ছে না, তখন আমি কি দিব, তখন হচ্ছে ফলস দিব। ঠিক আছে, এখানে বলছে ডিসঅ্যাডভান্টেজ, যে টেস্টটা নষ্ট করে ফেলে বা এফেক্ট করে, ফুডটাকে নষ্ট করে কিনা। দেখেন, দিস স্পয়েলড দ্য ফ্লেভার অ্যান্ড টেক্সচার অফ দ্য ফুড। ফুডের কি করে, ফুডের ফ্লেভার এবং টেক্সচারটাকে কি করে, স্পয়েলড করে। স্পয়েলড মানে নষ্ট করে দিয়েছিল। তার মানে বিষয়টা হচ্ছে, আপনি এটা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা তুলে ধরতে পারি যে আসলে এটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, তবে কথাটা মিল আছে যে এটা টেস্ট অফ ফুডকে এফেক্ট করতেছে, যার কারণে এটা কি হবে, অবশ্যই এটা আমরা ট্রু দিতে পারি। আচ্ছা, 10 নম্বরটা দেখেন যে ক্ল্যারেন্স বার্ডস আই ট্রাভেল টু ল্যাব্রাডর। তাহলে এটা একটা ব্যক্তির নাম, ব্যক্তি কি করেছিল, ভ্রমণ করেছিল বা গিয়েছিল কোথায়, ল্যাব্রাডরে গিয়েছিল, মানে এটা একটা জায়গার নাম। এগুলো দেখেন যে প্রপার নাউন আপনারা কীভাবে বুঝবেন, প্রথমে দেখেন বড় ক্যাপিটাল লেটার, ঠিক আছে, এই যে এগুলো ক্যাপিটাল লেটার, এগুলো জায়গা বা ব্যক্তির নামের আগে এগুলো দিতে হয়। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কোনো ভোকাবুলারি না, এগুলো হচ্ছে নাম। তাহলে সে ল্যাব্রাডরে গিয়েছিল ইন অর্ডার টু, কিসের কারণে গিয়েছিল, টু লার্ন মানে শিখতে, হাউ দ্য ইনুয়েট ইনুয়েট পিপল ইনুয়েট পিপল ফ্রোজ ফিশ। তাহলে ইনুয়েট পিপল হচ্ছে এক ধরনের গোষ্ঠী, কানাডায় বসবাস করে। তো তারা আসলে কিভাবে ফিশটাকে বা মাছটাকে ফ্রোজ করে বা বরফ করে, সেটা শিখতে গিয়েছিল। তাহলে দেখি কথাটা মিল আছে কিনা। তাহলে দেখেন যে আপনি যদি এখান থেকে একটু খুঁজেন, তাহলে কানাডার কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ক্লারেন্স বার্ডস আই, ব্যক্তির নাম পাচ্ছেন, ল্যাব্রাডর পাচ্ছেন, এবং কানাডাতে সে গিয়েছিল কেন, ল্যাব্রাডর ইন কানাডা, কানাডার ল্যাব্রাডরে কেন গিয়েছিল, টু ট্র্যাপ অ্যান্ড ট্রেড ফার্স। ফার্স মানে কি, পশম। পশম কি, তারা পশম জাতীয় যেসব পশু আছে সেই সব পশু ট্র্যাপ করতে গিয়েছিল এবং বাণিজ্য করতে চেয়েছিল। ঠিক আছে, এই জন্য গিয়েছিল সে, ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে সে র্যান আউট অফ মানি, সে তার মানে টাকা পয়সা ফুরিয়ে গিয়েছিল, এবং এজন্য সে কোথায় গিয়েছিল, ল্যাব্রাডরে গিয়েছিল, টু ট্র্যাপ অ্যান্ড ট্রেড মানে বাণিজ্য করতে এবং ধরতে ফার্স। ফার্স হচ্ছে এক ধরনের লোম জাতীয় পশু, ম্যামালস। ঠিক আছে, বা পশমের বাণিজ্য করতে। ওকে, তাহলে এই বিষয়টা এইখানে যদি আমরা দেখি যে এখানে সে শিখতে গিয়েছিল কিভাবে ফ্রোজ করতে হয় ফিশ, আর ওইখানে বলছে না সে বাণিজ্য করতে গিয়েছিল। তার মানে বিষয়টা কি, দুইটা একদমই ভিন্ন কথা, বিপরীত কথা। ঠিক আছে, মানে যার উদ্দেশ্যটা ভিন্ন, তো যেহেতু একই বিষয়ে তথ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা ফলস হবে। আচ্ছা, এরপরে দেখেন যে Swanson Foods invested a great deal of money in the promotion of TV dinner. তাহলে Swanson Foods এইটা আপনি ইজিলি পেয়ে যাবেন, এই কথাটা আপনার চোখে পড়বে। এখন দেখবেন যে আসলে সে গ্রেট ডিল অফ মানি ইনভেস্ট করেছিল কিনা, মানে অনেক টাকা ইনভেস্ট করেছিল কিনা প্রমোশন করতে, দ্য টিভি ডিনার। টিভি ডিনারটা আসলে প্রমোশন করতে অনেক টাকা তারা ব্যয় করেছিল কিনা বা ইনভেস্ট করেছিল কিনা, সেটা আমরা দেখব প্রমোশনের জন্য। তাহলে এখানে দেখেন যে এখানে যে কথাটা বলেছে যে families looking for conventional, ওকে, এখানে দেখেন যে ন্যাশনালি রিকগনাইজড প্রডিউসার ক্যান ফ্রোজেন পোলট্রি, দ্য কোম্পানি বার্ডস আই টেকনিক, দ্য হেল্প, দ্য ক্লেভার নেম হিউজ, ওকে, ইট লঞ্চ দ্য ফার্স্ট টিভি ডিনার। আচ্ছা, এখানে যে ক্লেভার নেম অ্যান্ড হিউজ অ্যাডভার্টাইজ বাজেট, ঠিক আছে, তাহলে এবং ইট লঞ্চড কি হয়েছে, দ্য ফার্স্ট টিভি ডিনার।
তাহলে হিউজ অ্যাডভার্টাইজিং বাজেট, তাহলে একটা হিউজ মানে বড় ধরনের একটা অ্যাডভার্টাইজিং বাজেট ছিল এটা লঞ্চ করার ক্ষেত্রে। তার মানে বুঝতেই পারছেন যে প্রমোশনের বাজেট তাদের অনেক ছিল, তার মানে এ গ্রেট ডিল অফ মানি ইন দ্য প্রমোশন ইন দ্য টিভি ডিনার। তাহলে কথাটার সত্যতা আমরা পাচ্ছি, যার কারণে এটা কী হবে, ট্রু হবে। ওকে, এরপরে দেখেন, এরপরে যেটা বলেছে যে সোয়ানসন ফুডস আর একটা সেম ধরনের প্রশ্ন করেছে যে সোয়ানসন ফুডস ডেভেলপড এ নিউ স্টাইল। তাহলে তারা কি করেছিল, ডেভেলপ করেছিল নতুন একটা স্টাইল অফ দ্য কন্টেইনার ফর দ্য লঞ্চ টিভি ডিনার। তাহলে তারা কি নতুন কোনো স্টাইলে কন্টেইনার লঞ্চ করেছিল কিনা ফর দ্য লঞ্চ অফ টিভি ডিনার? তাহলে নতুন কোনো স্টাইল কন্টেইনার তারা লঞ্চের জন্য ডেভেলপ করেছিল কিনা সেটা আমরা দেখি। ওকে, তো দেখেন এখানে বলছে দিস কনজিস্টেড এ ফ্রোজেন টার্কি, তারপরে হচ্ছে পটেটোজ অ্যান্ড ভেজিটেবলস সার্ভ দ্য সেম সেগমেন্টেড অ্যালুমিনিয়াম দ্যাট দে ওয়াজ ইউজড বাই এয়ারলাইন। তাহলে দেখেন এয়ারলাইন দ্বারা ব্যবহৃত যেসব অ্যালুমিনিয়ামের সেগমেন্ট ছিল তাতেই তারা কি করেছিল, এগুলো ব্যবহার করছিল, তাই না? তার মানে এটা কিন্তু নতুন করে ডেভেলপ করা হয়নি, এটা অ্যালুমিনিয়াম সেগমেন্টে ব্যবহার করা হচ্ছে যেটা আসলে এয়ারলাইনরা ব্যবহার করে। তার মানে দেখেন এটা কোনো নতুন কোনো স্টাইল না, নতুন কোনো কন্টেনারের স্টাইল না, ঠিক আছে? তার মানে এটা কি হবে, এখানে বলেছে যে ডেভেলপ করেছিল নতুন স্টাইল অফ কন্টেনার, বাট ওইখানে আমরা দেখলাম যে না, সেম সেগমেন্ট আগের মতোই এয়ারলাইনে যেটা ব্যবহার করে। তার মানে কি কথাটা ফলস হয়ে যাচ্ছে, কারণ দুইটা তথ্য আমরা কনফ্লিক্ট পাচ্ছি। এখানে বলছে নতুন কিছু স্টাইল কন্টেনার হয়েছিল, বাট ওইখানে আমরা দেখলাম যে আগের গুলাই, যেগুলো আসলে ইসে ব্যবহার করে এয়ারলাইনে। এরপর দেখেন দ্য ইউএস ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি ইজ কারেন্টলি দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো ইউএস ফ্রোজেন ফুডটা কি আসলেই বর্তমানে সবচেয়ে বড় কিনা, পৃথিবী বা বিশ্বের বড় কিনা, সেটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? এটা আমি একটু দিয়ে দিচ্ছি এখানে, দেখেন তো এর পরপরই আপনারা অ্যান্সার পাবেন। আপনি যদি এর ভেতরেই অ্যান্সার আছে, আপনারা একটু কষ্ট করে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যেটা আপনারা কি অ্যান্সার দিবেন। যে ইউএস, আমি একটু আবার দেখাই, যে ইউএস ফ্রোজেন ইন্ডাস্ট্রি ইজ কারেন্টলি দ্য লার্জেস্ট কিনা, ঠিক আছে? ফ্রোজেন ইন্ডাস্ট্রিটা সবচেয়ে লার্জেস্ট কিনা ইউএস। তাহলে এই বিষয়টা একটু খুঁজে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যান্সারটা কী হবে, ট্রু, ফলস অর নট গিভেন। আর অন্যান্য মতামত দিতে পারেন যে ট্রু ফলস নট গিভেনটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর যারা একদমই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজ আপনি ওইখানে পেয়ে যাবেন, ওইখানে একটু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে রেগুলার আপডেট পেয়ে থাকবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।